প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো আমরা একটি দুর্যোগকালীন সময় অতিবাহিত করছি। এই দুর্যোগকালীন সময়ে আমাদের পড়ালেখা প্রায় বন্ধ হয়ে আছে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে বলছে, যার কারণে আমি তোমাদের জন্য আজ একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে আমি তোমাদের যে বিষয়টির ওপর পড়াবো সেটি হচ্ছে রিপোর্ট রাইটিং, অর্থাৎ একটি গবেষণার প্রতিবেদন কিভাবে লিখতে হয় কিংবা একটি প্র্যাকটিক্যালের প্রতিবেদন কিভাবে লিখতে হয় সে বিষয়টা আজকে আমি পড়াবো। এই বিষয়টাতে অনেকটাই টেকনিক্যাল অনেকগুলো বিষয় জড়িত, সেজন্য তোমাদেরকে খুব সুন্দর এবং মনোযোগ দিয়ে দেখতে হবে। তো রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে প্রথমেই আসে কিছু সাধারণ নিয়মাবলীর কথা, যেমন স্ট্যান্ডার্ড পেপার সাইজ কত হবে। সাধারণত যে কোনো গবেষণার ক্ষেত্রে আমরা যে পেপারটা নেব সেই পেপারটা সাইজ হবে প্রস্থে 8.5 ইঞ্চি এবং দৈর্ঘ্যে 11 ইঞ্চি, অর্থাৎ যেটাকে আমরা A4 সাইজের পেপার বলে জানি, সেই পেপারটা আমাদেরকে নিতে হবে বা চয়েস করতে হবে। পেপার নেওয়ার পরে আমাদেরকে এই পেপারের চারপাশে আমাদের মার্জিন থাকতে হবে। এই মার্জিনের আকার হবে চারপাশের বাউন্ডারিতে 1 ইঞ্চি করে। আর আমরা যখন পাণ্ডুলিপি লিখব তখন অবশ্যই প্রতিটা লাইনের মাঝখানে ডাবল স্পেস থাকতে হবে। আমরা সাধারণত যে কোনো গবেষণা প্রতিবেদন লেখার ক্ষেত্রে টাইমস নিউ রোমান ফন্ট ব্যবহার করে থাকি এবং এক্ষেত্রে ফন্টের সাইজ হবে 12 পিপিটি। এছাড়াও আমরা যখন পাণ্ডুলিপি লিখব বা ম্যানুস্ক্রিপ্ট লিখব তখন অবশ্যই আমাদেরকে পেপারের ওয়ান সাইডে লিখতে হবে, কোনোভাবেই দুই পাশে লেখা যাবে না এবং সব সময় পেপারের বাম পাশ থেকে লিখতে হবে। এবার দেখা যাক যে একটা রিসার্চ পেপার মূলত কয়টা অংশে বিভক্ত। মেনলি there are 4 parts of research paper, অর্থাৎ রিসার্চ পেপার সাধারণত 4টা অংশে বিভক্ত। 1 নম্বর হচ্ছে টাইটেল পেজ, 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, 3 নম্বর হচ্ছে মেইন বডি এবং 4 নম্বর হচ্ছে রেফারেন্সেস। তো টাইটেল পেজটা কি? সাধারণত কোনো একটা বিষয় যখন আমরা লেখা আরম্ভ করি তার একটা শিরোনাম দিতে হয়। ঠিক গবেষণার ক্ষেত্রেও একটা বিষয়ে যখন আমরা গবেষণাপত্র লিখব সেই গবেষণাপত্রটির একটি শিরোনাম দিতে হবে, সেই শিরোনামটাকেই বলি আমরা টাইটেল পেজ। এই টাইটেল পেজের মধ্যে বেশ কিছু জিনিস অন্তর্ভুক্ত থাকে এবং টাইটেল পেজে কি কি জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকবে সেগুলো না আমরা বলব। এই টাইটেল পেজের মধ্যে থাকবে হচ্ছে রানিং হেড, এছাড়াও আরও কিছু বিষয় একটা রিসার্চ পেপারের ক্ষেত্রে জড়িত, সেগুলো হচ্ছে ফুটনোটস, অ্যাপেন্ডিক্স এবং সাপ্লিমেন্টারি ফাইন্ডিংস। তো টাইটেল পেজের ক্ষেত্রে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে? টাইটেল পেজের মধ্যে একদম উপরের দিকে, টাইটেল পেজের উপরের দিকে বাম পাশে থাকবে রানিং হেড বা রানিং হেডিং এবং ডান পাশে থাকবে পেজ নাম্বার। এটা রানিং হেডিং হচ্ছে একটা গবেষণার শিরোনামের সংক্ষিপ্ত রূপ। সাধারণত একটা রানিং হেডিং 50টি লেটারের মধ্যে লিখতে হয় বা 50টা বর্ণের মধ্যে লিখতে হয়। যদি কোনো কারণে সেই রানিং হেডিংয়ের মধ্যে কমা বা ফুল স্টপ দিতে হয় তাহলেও সেটি অবশ্যই সেই 50টি লেটারের মধ্যেই হতে হবে, কোনোভাবেই 50টি লেটারের বেশি হওয়া যাবে না। এটি থাকবে একদম পাতার উপরের দিকের বাম পাশে, আর পেজ নাম্বার থাকবে পাতার ডান দিকের উপরের দিকে।
পেজ নাম্বারগুলো অবশ্যই নিউমেরিক হতে হবে বা সংখ্যাবাচক হতে হবে। এরপরে আসি, রানিং হেডের ঠিক নিচেই থাকবে টাইটেল। টাইটেলটি হচ্ছে পাতার মাঝ বরাবর লিখতে হয়। সাধারণত একটা টাইটেল 12টি ওয়ার্ডের মধ্যে সম্পূর্ণ করলে ভালো। যে কোনো টাইটেল 12 ওয়ার্ডের মধ্যে লেখা ভালো, 12 ওয়ার্ডের বেশি কোনোভাবেই লেখা কাম্য নয়, সেক্ষেত্রে বাহুল্য দেখা দেয়। এই টাইটেলটি আপার এবং লোয়ার কেসে লিখতে হবে। আপার এবং লোয়ার কেস শব্দের অর্থ হচ্ছে বড় হাতের লেটার এবং ছোট হাতের লেটারে লিখতে হয়। যদি কোনো কারণে টাইটেল 2 লাইনের হয় তাহলে অবশ্যই মাঝখানে ডাবল স্পেস দিয়ে লিখতে হবে। এরপর আসবে অথর্স নেম বা লেখকের নাম। লেখকের নামের ক্ষেত্রে ডাবল স্পেস দিয়ে লেখকের নাম লিখতে হবে। কোন নামের ধারাবাহিক হচ্ছে ধারাবাহিক নামের প্রথম অংশ, মধ্য অংশ এবং শেষের অংশ আসবে, কিন্তু কোনোভাবেই নামের পূর্বে ডক্টর, প্রফেসর, সাইকি ডি এগুলো ব্যবহার করা যাবে না। এরপর আসে ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশন। একজন লেখকের সঙ্গে তার প্রাতিষ্ঠানিক সম্পর্কের ধরন কি সেটিও এখানে উল্লেখ করতে হবে। তিনি কোন জায়গায় গবেষণা কর্মটি সম্পাদন করেছেন, প্রয়োজনে কোর্সের নামও লেখা যেতে পারে। তাহলে হচ্ছে দেখা গেল যে গবেষকের নাম এবং তারপরেই হচ্ছে তার প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক যে সম্পর্ক এটা উল্লেখ করতে হবে। সবশেষে নিচের দিকে আসে, টাইটেল পেজের নিচের দিকে আসবে অথর্স নোট। অথর্স নোটটি অবশ্যই হচ্ছে ইটালিক্সে লিখতে হবে বা বাঁকানো বর্ণে লিখতে হবে। সাধারণত গবেষক যদি একাধিক গবেষকের হচ্ছে যোগাযোগের ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল ইত্যাদি এক্ষেত্রে অন্তর্ভুক্ত থাকবে। যদি গবেষক গবেষণার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান পরিবর্তন করেন সেক্ষেত্রে পরিবর্তিত প্রতিষ্ঠানের ঠিকানা দিতে হবে। তাহলে এই গেল আমাদের হচ্ছে টাইটেল পেজ। টাইটেল পেজের মূলত 5টি অংশ। একটা হচ্ছে রানিং হেড, 2 নম্বর হচ্ছে টাইটেল, 3 নম্বর হচ্ছে অথর্স নেম, 4 নম্বর হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশন, আর 5 নম্বর হচ্ছে অথর্স নোট। আচ্ছা, এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা সার সংক্ষেপ। সাধারণত একটা গবেষণা কর্মের অ্যাবস্ট্রাক্ট বা সার সংক্ষেপ হচ্ছে সেই সমস্ত গবেষণা কর্মটির দর্পণ স্বরূপ। এটি দেখলেই বোঝা যায় যে এই গবেষণা কর্মটি কিভাবে সম্পাদন করা হয়েছে, এর ফলাফল কী ছিল এবং হচ্ছে এতে কোনো ধরনের ফাইন্ডিংস পাওয়া গিয়েছে কিনা সেটা সম্পূর্ণটা একটা অ্যাবস্ট্রাক্ট পরে জানা যায়। তো অ্যাবস্ট্রাক্ট লেখার কিছু নিয়ম রয়েছে। সাধারণত অ্যাবস্ট্রাক্ট একটা নতুন পৃষ্ঠায়, সাধারণত গবেষণাপত্রের 2 নম্বর পৃষ্ঠায় অ্যাবস্ট্রাক্ট শুরু করতে হয়। অ্যাবস্ট্রাক্ট কথাটি হচ্ছে পৃষ্ঠার মাঝখানে লিখতে হবে এবং এটি আপার এবং লোয়ার কেসে লিখতে হবে। একটা অ্যাবস্ট্রাক্ট সাধারণত 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখলে ভালো হয় এবং এটা সাধারণত একটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে হয়। কোনোভাবেই এখানে ইটালিক, বোল্ড বা আন্ডারলাইন শব্দ ব্যবহার করা যাবে না এবং অ্যাবস্ট্রাক্টের মধ্যে প্যারাগ্রাফ শুরুর পূর্বে কোনোভাবেই ইন্ডেন্ট বা হচ্ছে 0.5 ইঞ্চি ছাড় দিয়ে লেখার যে আমাদের প্রবণতা রয়েছে সেই প্রবণতা দেখানো যাবে না। কোনোভাবেই অ্যাবস্ট্রাক্টে এটা গ্রহণযোগ্য নয়। অ্যাবস্ট্রাক্টের একদম নিচের দিকে সাধারণত হচ্ছে কিওয়ার্ডস লেখা হয়। কিওয়ার্ডসগুলো বাঁকা অক্ষরে লেখা হয়
এবং কিওয়ার্ডসগুলো লিখে সাধারণত হচ্ছে আন্ডারলাইন করা হয়। মানে একটা গবেষণা কর্মের প্রধান প্রধান যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো হচ্ছে কিওয়ার্ডসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এরপরে আসি হচ্ছে মেইন বডি। তো মেইন বডির মধ্যে মূলত 4টা অংশ থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মেথডস, রেজাল্ট এবং ডিসকাশন। সাধারণত একটা পাণ্ডুলিপি লিখতে গেলে 4টা ভাগ থাকে। এই 4টা ভাগ হচ্ছে ইন্ট্রোডাকশন, মেথডস, রেজাল্ট এবং ডিসকাশন। তো এই ইন্ট্রোডাকশন শব্দটি সাধারণত না লিখলেও হয়, এক্ষেত্রে হচ্ছে টাইটেলটি লিখে শুরু করে আমরা শুরু করতে পারি। টাইটেলটি পাতার মাঝ বরাবর দিয়ে শুরু করতে হবে। তো পাণ্ডুলিপি বা গবেষণা পেপারের প্রধান অংশের মধ্যে প্রথমেই আসে সূচনা বা ভূমিকা। এটা হচ্ছে পাতার 3 নম্বর পৃষ্ঠায় হচ্ছে শুরু করতে হবে। আচ্ছা, তো মূল গবেষণা প্রতিবেদনের সাথে পাঠকের যোগাযোগের প্রবেশদ্বার বলা হয় এই ভূমিকাকে। ভূমিকা দেখে বা পরে পাঠক সাধারণত সিদ্ধান্ত নেন যে বাকি প্রতিবেদনটি তিনি পড়বেন নাকি বন্ধ রাখবেন। এটা হলো বাকি গবেষণা প্রতিবেদনের ভিত্তি। ভূমিকা পাঠক এবং গবেষকের মধ্যে সাধারণত যে গ্যাপ থাকে তার মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে দেন। আচ্ছা, ভূমিকা সাধারণত আমরা যত বড় ইচ্ছা হয় লিখতে পারি, কিন্তু সাধারণত একটা ভূমিকা 8 থেকে 10টি লাইনের মধ্যে একটি প্যারা করা হয়। 8 থেকে 10টি লাইনের মধ্যে একটি প্যারা করা হয়। এর প্রথম সেন্টেন্সটাকে বলা হয় লিডিং সেন্টেন্স। প্রত্যেকটি প্যারার প্রথম সেন্টেন্সটিকে বলা হয় লিডিং সেন্টেন্স এবং শেষের সেন্টেন্সটিকে বলা হয় লিঙ্কিং সেন্টেন্স। তাহলে হচ্ছে প্রথমটি হচ্ছে লিডিং এবং শেষের সেন্টেন্সটি হচ্ছে লিঙ্কিং সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটির মাধ্যমে বোঝা বাকি প্যারা সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং লিঙ্কিং সেন্টেন্সটা হচ্ছে পরবর্তী প্যারার বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা দেবে। প্রথম প্যারাগ্রাফটি শেষ হওয়ার পর ইন্ডেন্ট দিয়ে বা 0.5 ইঞ্চি ছাড় দিয়ে পরের প্যারাগ্রাফটি শুরু করতে হবে। এই হচ্ছে ভূমিকা। তো ভূমিকার ক্ষেত্রেও দেখা যাচ্ছে হচ্ছে কিছু বিষয় আছে ধারাবাহিকভাবে উপস্থাপন করতে হয়। ভূমিকার মধ্যেও আরও বেশ কিছু উপবিভাগ রয়েছে, যে উপবিভাগগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে প্রবলেম বা সমস্যা, 2 নম্বর হচ্ছে লিটারেচার রিভিউ বা সাহিত্য পর্যালোচনা, 3 নম্বর হচ্ছে ভেরিয়েবল বা চল, 4 নম্বর হচ্ছে অবজেক্টিভস অ্যান্ড হাইপোথিসিস বা অবজেক্টিভস অ্যান্ড হাইপোথিসিস মানে হচ্ছে গবেষণার বস্তুনিষ্ঠতা এবং হচ্ছে প্রকল্প, ঠিক আছে। এবং সবশেষে আছে লিটারেচার সবশেষে আছে রেশনাল বা যুক্তিকতা। আমরা এই গবেষণাটি কেন করব সেই বিষয়ে আমাদের যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে। তো ভূমিকার প্রথমেই ভূমিকা লেখার পরেই আসে হচ্ছে প্রবলেম। আমাদের গবেষণার বর্তমান সমস্যা নিয়ে এখানে আমরা আলোচনা করব। কেন বর্তমান সমস্যা নিয়ে কাজ করতে হবে বা বর্তমান সমস্যার সাথে পূর্বের সমস্যার কোনো সম্পর্ক আছে কিনা সেটা এখানে উত্তর দিতে হবে। বর্তমান সমস্যার সাথে কোনো মতবাদ, প্যারাডাইম, মডেল ইত্যাদি সম্পর্কযুক্ত কিনা সে বিবরণও এখানে দিতে হবে। আমরা যখন সমস্যা নির্বাচন করব তখন আমরা সমস্যা নির্বাচনের ক্ষেত্রেও বেশ কিছু বিষয় আমরা খেয়াল রাখব। এক হচ্ছে সমস্যাকে সহজ, সরল
এবং সহজে ব্যাখ্যায়িত করা যায় এমন হতে হবে। 2 নম্বর যে বিষয়টা খেয়াল রাখবো, সমস্যা প্রাসঙ্গিক থাকতে হবে। 3 নম্বর যে বিষয়টি খেয়াল করব, সমস্যা বাস্তব সমস্যা কতটুকু সমাধান করতে পারবে তা বিবেচনায় রাখতে হবে। আমাদের কোনো সমস্যা যদি বাস্তবিক পক্ষে কোনো বিষয়ের সমাধান করতে না পারে, তাহলে সেই সমস্যাটাকে আমরা নিতে পারবো না। সমস্যা কতটুকু ব্যাপ্তি নিয়ে কাজ করা হবে তা সুস্পষ্টভাবে নির্দেশিত থাকবে। কেন বর্তমান গবেষণার সমস্যা গবেষণা করার জন্য প্রয়োজন তাও উল্লেখ থাকতে হবে এই সমস্যার মধ্যে, এবং সমস্যাকে অবশ্যই প্রশ্নবোধক আকারে প্রকাশ করা। সাধারণত কোনো একটি সমস্যাকে আমরা প্রশ্নবোধক আকারে প্রকাশ করতে চাই। আচ্ছা, এই গেল আমাদের সমস্যা। এরপরেই আসি আমরা হচ্ছে সাহিত্য পর্যালোচনা। তো সাহিত্য পর্যালোচনায় আমরা আমাদের যে বিষয়টি নিয়ে গবেষণা করব সেই গবেষণার সাথে সম্পর্কিত অন্যান্য গবেষণা পর্যালোচনার ক্ষেত্রে প্রথমে নির্দিষ্ট বিষয়বস্তু বা টপিকের সাথে সম্পর্কিত গবেষণা পর্যালোচনা করতে হবে। এরপর একই ধরনের বা কাছাকাছি গবেষণা করা হয়েছে এই ধরনের গবেষণার ফলাফল পর্যালোচনা করতে হবে, এবং পরিশেষে সাম্প্রতিক গবেষণা পর্যালোচনা করতে হবে। অর্থাৎ সাহিত্য পর্যালোচনা বলতে বোঝায় আমাদের এই গবেষণার সাথে সংশ্লিষ্ট বা আমাদের এই সমস্যার সাথে সংশ্লিষ্ট যত ধরনের বিষয়ে গবেষণা করা হয়েছে সেই গবেষণাগুলো আমাদের গবেষণার সঙ্গে কি মিল রয়েছে, কি অমিল রয়েছে, কি ফলাফল পাওয়া গিয়েছে, সেই ফলাফলগুলো সম্পর্কে আমাদের পর্যালোচনা করা। এরপরেই আসে ভেরিয়েবল বা চল। গবেষণার সমস্যা এর সাথে সম্পর্কিত করে প্রথমে নির্ভরশীল চল এবং অনির্ভরশীল চলকে কেন্দ্র করে নির্ভরশীল চলের প্রায়োগিক সংজ্ঞা দিতে হবে। এক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে গবেষণা রয়েছে এই গবেষণার সাথে সংশ্লিষ্ট অনির্ভরশীল চল এবং নির্ভরশীল চলের যে প্রায়োগিক সংজ্ঞা রয়েছে সেই প্রায়োগিক সংজ্ঞাগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে বা দিতে হবে। অনির্ভরশীল চল এবং নির্ভরশীল চলের সাথে মধ্যবর্তী বা বাহ্যিক চলের কোনো সম্পর্ক আছে কিনা সেটিও এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে। আমাদেরকে আরও উল্লেখ করতে হবে যে আমরা এই বাহ্যিক চলগুলোকে হচ্ছে কোনো ধরনের বাহ্যিক চলগুলোকে আমরা নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছি কিনা সেই বিষয়গুলোও আমাদেরকে খেয়াল করতে হবে। পাশাপাশি আমাদেরকে ডেমোগ্রাফিক অর্থাৎ ডেমোগ্রাফিক এবং আর্থসামাজিক চল থাকলে তারও হচ্ছে যৌক্তিক বর্ণনা দিতে হবে। তাহলে চল গেল আমাদের এখানে যে চলগুলো সম্পর্কে আমরা নির্ভরশীল চল অনির্ভরশীল চলের ব্যাখ্যা দেব। আমাদের নির্ভরশীল চল এবং অনির্ভরশীল চলের সঙ্গে ইন্টারভেনিং এবং এক্সট্রানিয়াস ভেরিয়েবলের কোনো সম্পর্ক আছে কিনা সেটিও আমরা এখানে উল্লেখ করব। এরপর আসে হচ্ছে অবজেক্টিভস অ্যান্ড হাইপোথিসিস। গবেষণার সমস্যাকে যথাযথভাবে সংজ্ঞায়িত করা, বর্ণনা করা এবং আবিষ্কারের পর গবেষকের দায়িত্ব হলো সমস্যাকে আনুষ্ঠানিকভাবে বিবৃত করা, যাকে গবেষণার উদ্দেশ্য বা রিসার্চ অবজেক্টিভ বলে। অবজেক্টিভ সুনির্দিষ্টভাবে আমাদের নির্দেশ দেয় কি বা কোন বিষয় নিয়ে গবেষণা করা উচিত, এবং অবজেক্টিভের সবচেয়ে সুন্দরতম অভিব্যক্তি বর্ণনা করা হলো রিসার্চ হাইপোথিসিস। যে সাধারণত হচ্ছে হাইপোথিসিস আমরা কোনো একটি বিষয় সম্পর্কে যখন পূর্ব অনুমান করি, আমরা আমাদের গবেষণাটা সম্পর্কে যখন কোনো পূর্ব অনুমান করব তখন সেটাই হচ্ছে আমাদের গবেষণার হাইপোথিসিস। এরপরেই আছে রেশনাল বা যৌক্তিকতা। ভূমিকার সব শেষের দিকে আসে হচ্ছে আমরা গবেষণার যৌক্তিক বিবরণ দেওয়া। গবেষণাটি পরিচালনা করা কেন প্রয়োজন তার ব্যাখ্যা এখানে দিতে হবে। এর বাস্তব উপকার, যৌক্তিকতা, প্রয়োজনীয়তা, ধারাবাহিকতা ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা দিতে হবে।
যৌক্তিকতার সাথে সাহিত্য পর্যালোচনার কোনো সম্পর্ক আছে কিনা তাও আমরা এখানে দেখাতে পারি। সংশ্লিষ্ট বিষয় নিয়ে কতটুকু গবেষণা হয়েছে, কতটুকু জ্ঞানের ব্যবধান রয়েছে ইত্যাদি বিষয়গুলো আমরা এই ব্যাখ্যায় দিতে পারি। আচ্ছা, এরপরে আমাদের মেইন বডির 2 নম্বর পার্ট হচ্ছে মেথড। মেথড শব্দটি একটি নতুন পৃষ্ঠায় অর্থাৎ 3 নম্বর একদম একটি নতুন পৃষ্ঠায় আমাদেরকে লিখতে হবে উপরের দিকে মাঝখানে। এটা সাধারণত আপার কেস এবং লোয়ার কেসেও লেখা যায়। আর এই মেথডের মধ্যে বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকে। সেই বিষয়গুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে পার্টিসিপেন্টস, 2 নম্বর হচ্ছে ম্যানিপুলেশন, 3 নম্বর হচ্ছে স্যাম্পলিং টেকনিক্স অ্যান্ড স্যাম্পল সাইজ, 4 নম্বর হচ্ছে মেজারমেন্ট, 5 নম্বর হচ্ছে রিসার্চ ডিজাইন, 6 নম্বর হচ্ছে প্রসিডিওর। তাহলে হচ্ছে আমাদের মেথডের মধ্যে মূলত 6টি অংশ থাকে। 1 নম্বর হচ্ছে পার্টিসিপেন্টস। গবেষণায় যে সমস্ত পরীক্ষ বা সাবজেক্ট ব্যবহার করা হবে তাদের প্রধান বৈশিষ্ট্যসমূহ এখানে বর্ণনা করতে হবে। যেমন কোথা থেকে পরীক্ষ সংগ্রহ করা হয়েছে, পরীক্ষরা ছেলে না মেয়ে বা ছেলে বা মেয়ের অনুপাত, মোট জনসংখ্যার সংখ্যা, পরীক্ষদের গড় বয়স, আয়, আদর্শ বিচ্যুতি, শ্রেণীভেদ, পরিবারের ধরন, আনুপাতিক বন্টন ইত্যাদি বিষয়গুলো সুচারুরূপেভাবে এই পার্টিসিপেন্টসের মধ্যে উল্লেখ করতে হবে। আরও সহজে বোঝানোর জন্য আমরা এটা টেবিলের মাধ্যমেও দেখাতে পারি। আচ্ছা, এরপরে আসে ম্যানিপুলেশন। যদি গবেষণা কর্মটি পরীক্ষণমূলক গবেষণা হয় সেক্ষেত্রে পরীক্ষদের বা নির্ভরশীল চলকে কিভাবে ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দিতে হবে। অনির্ভরশীল চলের কয়টি লেভেল আছে সেটি দেখাতে হবে। নিয়ন্ত্রিত দল থাকবে কিনা তারও ব্যাখ্যা দিতে হবে। কোন চলটিকে বা চলের কোন স্তরটিকে আমরা ম্যানিপুলেট করেছি সেটাও এখানে উল্লেখ করতে হবে। 3 নম্বর স্যাম্পলিং টেকনিক্স অ্যান্ড স্যাম্পল সাইজ। তো এখানে কোন ধরনের নমুনা ব্যবহার করা হয়েছে, কেন করা হয়েছে, মোট জনসংখ্যায় এবং নমুনার আকার কত ইত্যাদি বিষয়ের উত্তর দিতে হবে। জনসংখ্যা হতে নমুনা নির্ধারণের ক্ষেত্রে কোনো পরিসংখ্যানিক কৌশল ব্যবহার করা হয়েছে কিনা ইত্যাদিও উল্লেখ করা হয় এই স্যাম্পলিং টেকনিক্স অ্যান্ড স্যাম্পল সাইজের মধ্যে। তাহলে বলা হচ্ছে যে কোন ধরনের নমুনা ব্যবহার করা হয়েছে, কেন করা হয়েছে, জনসংখ্যা এবং নমুনার আকার কত ইত্যাদির বিবরণগুলো সাধারণত আমরা এই স্যাম্পলিং টেকনিক্সের মধ্যে ব্যবহার করে থাকি। এরপরে আসো মেজারমেন্ট। তথ্য সংগ্রহের জন্য কোন ধরনের স্কেল বা কোশ্চেনারি ব্যবহার করা হয়েছে, কে তৈরি করেছে, ব্যবহার করার প্রকৃত উদ্ভাবক কি, যিনি ক্রস কালচারাল ভ্যালিডেশন করেছেন উভয়ের নাম উল্লেখ করতে হবে। সাধারণত আমাদের এই স্কেলটি সম্পর্কে বা কোশ্চেনারি সম্পর্কে যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো আমাদেরকে হচ্ছে এই মেজারমেন্টের মধ্যে উল্লেখ করতে হবে। তাছাড়া প্রশ্নপত্রের অনুবাদের ক্ষেত্রে কোন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেখানেও এখানে উল্লেখ করতে হবে। আমরা এই মেজারমেন্ট স্কেলের মধ্যে এরপরে আসি রিসার্চ ডিজাইন। সাধারণত আমরা জানি যে গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে থাকে, সার্ভে ডিজাইন, ইন্টারভিউ ডিজাইন। তো আমরা কোনো একটা গবেষণার কোন ধরনের নকশা ব্যবহার করা হবে এবং কেন করা উত্তম হবে সে বিষয়টি আমরা এই রিসার্চ ডিজাইনে উল্লেখ করব। যদি গবেষণা কর্মটি পরীক্ষামূলক হয় তাহলে কেন ম্যানিপুলেশন করা হয়েছে কিনা এবং পরীক্ষদের বিভিন্ন কন্ডিশনে কিভাবে ধার্য করা হয়েছে, সেগুলো দৈবক্রমে নাকি অন্য কোনো উপায়ে সেগুলো উল্লেখ করতে হবে। আর যদি গবেষণা কর্মটি পরীক্ষামূলক হয় তাহলে তার বিস্তারিত বিবরণ দিতে হবে।
তো আমাদের গবেষণার নকশা হচ্ছে কোনো একটি গবেষণা করার পূর্বরূপ, অর্থাৎ আমরা কোন ধরনের ডিজাইন ব্যবহার করে আমাদের গবেষণা কর্মটি সম্পাদন করেছি সেই সমস্ত কিছুই আমাদের এই রিসার্চ ডিজাইনের মধ্যে উল্লেখ করতে হবে। এরপরে আসি হচ্ছে প্রসিডিউর। কিভাবে তথ্য সংগৃহীত হবে তার যাবতীয় বিবরণ এবং প্রক্রিয়া এখানে উল্লেখ করতে হয়। আমাদের গবেষণার কিভাবে তথ্য সংগৃহীত হয়েছে তার যাবতীয় বিবরণ এ জায়গায় দিতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে নৈতিক মানদণ্ডগুলো ঠিকমতো পালন করা হয়েছে কিনা, তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে অনুমতি গ্রহণ করা হয়েছে কিনা, তথ্য সংগ্রহের কোনো পুরস্কার ব্যবস্থা করা হয়েছে কিনা, সব বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের প্রসিডিওরের মধ্যে আমরা তথ্য সংগ্রহের যে মানদণ্ড রয়েছে, তথ্য সংগ্রহের যাবতীয় বিবরণ, তথ্য সংগ্রহের কোনো ধরনের প্রসিডিওর ফলো করা হয়েছে কিনা সবগুলোই আমরা হচ্ছে এখানে উল্লেখ করব। এরপরে আসি আমরা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট শব্দটাও একটা নতুন পৃষ্ঠার একদম উপরের দিকে মাঝামাঝি লিখতে হয়। এই রেজাল্টের আবার বেশ কিছু অংশ রয়েছে, সেগুলো হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট, অ্যাজাম্পশন টেস্ট, প্রিলিমিনারি অ্যানালাইসিস, মেইন অ্যানালাইসিস, এডিশনাল অর সাপ্লিমেন্টারি অ্যানালাইসিস। তাহলে প্রথমে আসি হচ্ছে কি আমরা ডাটা ম্যানেজমেন্ট। ডাটা ম্যানেজমেন্টের বাংলা হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ। তো তথ্য প্রক্রিয়াকরণটা কী জিনিস? সাধারণত ফলাফল অংশে সংগৃহীত তথ্যগুলোকে কোন প্রক্রিয়ায় বিশ্লেষণ করা হয়েছে তার বিবরণ এখানে দিতে হবে। এর মধ্যে তথ্যগুলো সারণীতে উপস্থাপন, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ, শ্রেণীকরণ, উপস্থাপন ইত্যাদি বিষয়গুলো গবেষণার প্রকৃতি অনুযায়ী উল্লেখ করতে হবে। প্রশ্নপত্রে যদি পরীক্ষক ঠিকমতো উত্তর না দেয় বা মিসিং ডাটা থাকে তাহলে সেই উত্তর কিভাবে প্রক্রিয়া করা হয়েছে তাও এখানে উল্লেখ করতে হবে। কোনোভাবেই কোনো ফলাফল বা তথ্যকে আড়াল করা যাবে না। ফলাফলের ক্ষেত্রে অবশ্যই বেসলাইন ডাটা সম্পর্কে ধারণা দিতে হবে এবং ফলাফল বিশ্লেষণের জন্য কোন ধরনের সফটওয়্যার বা কোন ভার্সন ব্যবহার করা হয়েছে সেখানেও এখানে এরপরে আসি অ্যাজাম্পশন। প্রতিবেদন বা পাণ্ডুলিপিতে যে সমস্ত প্রধান বিশ্লেষণ করা হবে তার প্রত্যেকটার মূল বিশ্লেষণ পূর্বে অনুমানগুলোর যাচাই করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বিশ্লেষণের পূর্বে তার অনুমানগুলো যাচাই করতে হবে। বিশেষ করে নর্মালিটি টেস্ট, ক্লিনিক্যালি টেস্ট ইত্যাদি সুচারুভাবে দেখতে হবে। যদি অনুমানগুলো পরিসংখ্যানগতভাবে উপযোজিত না হয় তাহলে তার কোনো ডায়াগনোসিস করা হয়েছে কিনা তার বিবরণ দিতে হবে। গবেষণা কর্মটি পরামাত্রিক না অপরামাত্রিক তাও উল্লেখ করতে হবে। এরপরে আসে হচ্ছে প্রিলিমিনারি অ্যানালাইসিস। গবেষণার প্রকৃতি অনুযায়ী প্রয়োজনে প্রাথমিক বিশ্লেষণ উল্লেখ করতে হবে। এক্ষেত্রে ডেমোগ্রাফিক চলের সাথে নির্ভরশীল বা অনির্ভরশীল চলের সম্পর্ক দেখতে হবে। যদি কোনো তাৎপর্যপূর্ণ ফলাফল পাওয়া যায় সেক্ষেত্রে ওই সমস্ত চলগুলোকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করতে হবে। সাধারণত যেমন জেন্ডার বা সোশিও ইকোনমিক স্ট্যাটাসের সাথে যদি নির্ভরশীল চলের তাৎপর্যপূর্ণ পার্থক্য দেখা যায় তাহলে নির্ভরশীল চলকে জেন্ডার এর শ্রেণীভেদ অনুযায়ী পৃথকভাবে বিশ্লেষণ করতে হয়।
আর এরপর আসি আমরা মেইন অ্যানালাইসিস। তো মেইন অ্যানালাইসিসে আমরা যে বিষয়গুলো দেখব, গবেষণার প্রকৃতি অনুযায়ী প্রধানত হচ্ছে আমাদেরকে বিশ্লেষণ পৃথকভাবে উল্লেখ করতে হবে। প্রধান বিশ্লেষণে অনির্ভরশীল চল, নির্ভরশীল চল, মধ্যবর্তী চল ইত্যাদির নকশা অনুমান অনুযায়ী যথাযথভাবে সাধারণত হচ্ছে বিশ্লেষণ করতে হয়। ফলাফল টেবিল, লেখচিত্র ইত্যাদিতে প্রয়োজন অনুযায়ী হচ্ছে আমাদেরকে দেখাতে হবে। সব প্রধান বিশ্লেষণের মাধ্যমে প্রথমেই সমস্ত ডাটার বর্ণনামূলক পরিসংখ্যানিক, যেমন গড়, মধ্যক, প্রচুরক, পৌনঃপুন্য ইত্যাদি সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। যদি প্রাথমিক বিশ্লেষণে কোনো জনমিতি চল তাৎপর্যপূর্ণ পার্থক্য আসে, তাহলেও তার ক্ষেত্রে আমাদের কি বিশ্লেষণ ভিন্ন ভিন্ন হবে। যেমন যদি আমাদের হচ্ছে লিঙ্গ যদি হচ্ছে তাৎপর্যপূর্ণ পার্থক্য হয়, তাহলে মেল বা ফিমেল এর ভিন্ন ভিন্ন বিশ্লেষণ আমাদেরকে করতে হবে। এরপরেই আসি আমাদের হচ্ছে এডিশনাল বা সাপ্লিমেন্টারি অ্যানালাইসিস। মূল ফলাফলের সাথে অতিরিক্ত বা বাড়তি কোনো বিশ্লেষণ থাকলে তার উল্লেখ করতে হয়। কিন্তু কিছু 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 গবেষণায় প্রকৃতি অনুযায়ী প্রাথমিক বা প্রধান বিশ্লেষণের পাশাপাশি অতিরিক্ত কিছু বিশ্লেষণ হয়। এটা না করলেও প্রধান গবেষণার ওপর তেমন কোনো প্রভাব পড়ে না। যদি গবেষণা করা হয় তাহলে সেটি ভালো হয়, আর যদি সাপ্লিমেন্টারি অ্যানালাইসিস করা না হয় তাহলে হচ্ছে কোনো ধরনের এটি প্রভাব পড়বে না। আচ্ছা, এরপরে মেইন বডির যে মূল অংশটি আসে সেটি হচ্ছে ডিসকাশন। ডিসকাশনটিও একটি নতুন পাতার একদম উপরের দিকে আপার এবং লোয়ার কেজে লিখতে হয়। এখানেও আমাদের হচ্ছে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে এক্সপ্লেইন অ্যান্ড অ্যানালাইসিস অফ রেজাল্ট। 2 নম্বর হচ্ছে এক্সপ্লেইন হাইপোথিসিস দ্যাট সাপোর্টেড অর নট রেজাল্ট। 3 নম্বর হচ্ছে হাইপোথিসিস নট সাপোর্টেড দ্য, if the hypothesis is not supported the result, then any other analysis have done or not. 3 হচ্ছে arise new problem or not unsolvable problem. তো সাধারণত হচ্ছে যে এখানে আমাদের ফলাফলকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হয়। বিভিন্ন তথ্য এবং উপাত্তের আলোকে আমাদের যে ফলাফলগুলো রয়েছে সেই ফলাফলগুলোকে আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে থাকি। তারপরে আমরা কি করে থাকি, আমাদের এই ফলাফলগুলো আমাদের যে প্রবে নেওয়া হাইপোথিসিস বা প্রকল্প রয়েছে সেই প্রকল্পকে সমর্থন করেছে কিনা সেটা আমরা এখানে দেখে থাকি। যদি আমাদের ফলাফল আমাদের প্রকল্পকে সমর্থন না করে থাকে, সেক্ষেত্রে আমরা অন্য কোনো ধরনের ব্যাখ্যা বা অ্যানালাইসিস করেছি কিনা সেটাও আমাদের উল্লেখ করতে হবে। আমাদের ফলাফল থেকে বা আমাদের গবেষণা থেকে নতুন কোনো সমস্যার উদ্ভব হয়েছে কিনা সেটাও আমরা এই ডিসকাশনের মধ্যে ব্যাখ্যা করব। এবং সবশেষে আমরা কি আমাদের হচ্ছে কোনো এমন কোনো সমস্যা রয়ে গেল কিনা যে সমস্যাটাকে আমরা এখন পর্যন্ত সমাধান করতে পারিনি, সেই এই ধরনের সমস্যা যদি থেকে যায় তাহলে সেটিও আমরা এখানে ব্যাখ্যা করব। এই অংশের ডিসকাশন অংশের আবার বেশ কিছু হচ্ছে ধাপ রয়েছে। সেগুলোর 1 নম্বর হচ্ছে লিমিটেশন অ্যান্ড সাজেশনস, 2 নম্বর হচ্ছে ইমপ্লিকেশনস, 3 নম্বর হচ্ছে সামারি, 4 নম্বর হচ্ছে কনক্লুশন অ্যান্ড ফিউচার রিসার্চ স্টাডি, 5 নম্বর হচ্ছে অ্যাকনলেজমেন্ট, 6 নম্বর হচ্ছে কনফ্লিক্ট অ্যান্ড ইন্টারেস্ট। তো প্রথমে আমরা দেখব হচ্ছে লিমিটেশন অ্যান্ড সাজেশন। এই অংশে গবেষণার কোনো সীমাবদ্ধতা বা দুর্বদ্ধতাগুলো কী কী ছিল, গবেষণা করতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা প্রতিকূলতার আমরা সম্মুখীন হয়েছে কিনা বা চ্যালেঞ্জ কোন ধরনের চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলো আমরা হচ্ছে এখানে উল্লেখ করব। এবং এই সীমাবদ্ধতা অতিক্রম করতে আমাদের ভবিষ্যৎ কোনো কেউ গবেষণা করতে গেলে কি করতে হবে সেই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করে দেব। এরপরেই আসি আমরা হচ্ছে
ইমপ্লিকেশন। তো গবেষণার ফলাফলের কোনো তাত্ত্বিক চিকিৎসা সংক্রান্ত বা প্রায়োগিক দিক আছে কিনা, বর্তমান গবেষণার ফলাফল দ্বারা কোনো ধরনের ডোনার, গবেষক, সেবা গ্রহণকারী, পেশাজীবী ব্যক্তি বা প্রতিষ্ঠান উপকৃত হবে তা উল্লেখ করতে হবে। অর্থাৎ আমরা এই যে গবেষণা করলাম, এই গবেষণার মাধ্যমে কারা উপকৃত হবে সেই বিষয়গুলো আমাদের এখানে উল্লেখ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সামারি। এই অংশে পুরো গবেষণার একটা সংক্ষিপ্ত সার উল্লেখ করতে হবে, যেমন গবেষণার সমস্যা, প্রকল্প, উদ্দেশ্য, চল ইত্যাদি কী ছিল, গবেষণাটি পরিচালনা করার জন্য কোন ধরনের পদ্ধতি বা প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল তার একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে উল্লেখ করতে হবে। গবেষণায় কোনো ধরনের ফলাফল পাওয়া গেছে সেগুলো প্রকল্পকে সমর্থন করেছে কিনা সেগুলোও আমাদের এই সামারির মধ্যে উল্লেখ করতে হবে। একটা ভালো সামারির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে কোনোভাবেই আমরা ম্যানস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপিকে পুনরাবৃত্তি না করা, বা মেইন পয়েন্টগুলোকে যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে লেখা, গবেষণার সম্ভাব্য ব্যবহার, উপযোগিতা, ভবিষ্যৎ গবেষণার জন্য পরামর্শ, কোনো সমস্যার সম্ভাব্য সমাধান ইত্যাদি ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া। এবং ইন কনক্লুশন, ইন সামারি, ইন ক্লোজিং ইত্যাদি শব্দগুচ্ছ এই সামারিতে কোনোভাবেই ব্যবহার না করা। কোনো আবেগীয় আবেদন উপসংহারে না রাখা এবং নতুন কোনো আইডিয়া বা কনসেপ্ট বর্ণনা না করা। অর্থাৎ উপসংহারে বা সামারিতে কখনোই আমরা কোনো ধরনের আবেগীয় আবেদন বা এই ধরনের কোনো কিছু আমরা উল্লেখ করতে পারবো না। আগ্রহ তৈরি করে বা উদ্দীপিত করে বা অন্তর্দৃষ্টিমূলক ধারণা দেয় এমন একটি বিষয় মূল পাণ্ডুলিপি হতে উপসংহারে আসতে হবে। আচ্ছা, এরপরে আসি কনক্লুশন অ্যান্ড ফিউচার রিসার্চ স্টাডি। কিছু কিছু গবেষণার ক্ষেত্রে কনক্লুশন এবং ফিউচার স্টাডিকে সামারি এর পরিবর্তে ব্যবহার করা হয়, আবার কিছু কিছু গবেষণায় এটি আলাদাভাবে করা হয়ে থাকে। এটা আমরা করতেও পারি, নাও করতে পারি। যদি কেউ করতে চায় তাহলে একটি আলাদাভাবে সাবহেডিং হিসেবে ব্যবহার করে একটি নতুন প্যারা যুক্ত করে আমরা কনক্লুশন এবং ফিউচার রিসার্চ স্টাডি কীভাবে করতে হবে সেগুলো আমরা দিতে পারি। এরপরে আসি আমরা অ্যাকনলেজমেন্ট। গবেষণা কর্মটি যে বা যাদের অর্থায়নে পরিচালিত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এবং কোনোভাবে অর্থায়নকারী প্রতিষ্ঠানের নাম লুকানো যাবে না। সাধারণত আমরা এখানে যারা এই গবেষণা কর্মটি করতে সহায়তা করেছে, যারা অর্থায়ন করেছে তাদের আমরা এখানে নাম উল্লেখ করব এবং প্রতিষ্ঠান উল্লেখ করে থাকব। এবং সবশেষে আসে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। গবেষণা পেপারের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড পরিচালনা, গবেষণা পেপারের প্রকাশ করা, আর্থিক সহায়তা, গবেষণা পরিচালনা করা, স্বত্বাধিকারী ইত্যাদি ক্ষেত্রে গবেষকের মধ্যে কোনো ধরনের দ্বিধা বা দ্বন্দ্ব কাজ করেছে কিনা তা সুস্পষ্টভাবে গবেষককে ঘোষণা দিতে হবে। এটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অর্থাৎ আমরা যাদের কাছ থেকে সহায়তা নিয়েছি, কোনো পেপারের আমরা পেপারে প্রকাশ করতে গিয়ে কোনো ধরনের আমাদের মনের মধ্যে কোনো সন্দেহ, কোনো উদ্বেগ রয়েছে কিনা সেই বিষয়গুলো আমাদেরকে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে উল্লেখ করতে হবে। এরপরে আসি আমরা রেফারেন্সেস বা সহায়ক গ্রন্থাবলী। রেফারেন্সেস কথাটি একটা নতুন পৃষ্ঠার একদম উপরের দিকে লিখতে হবে। সাধারণত রেফারেন্স লেখার বেশ কিছু নিয়ম রয়েছে। এপিএ ম্যানুয়ালের 5ম এবং 6ষ্ঠ সংস্করণে এপিএম রেফারেন্স লেখার যে নিয়ম রয়েছে সেটা আমি বলছি। রেফারেন্স লেখা প্রথমেই প্রথম লাইনটা লেখার পর পরের লাইনগুলোর লেখার ক্ষেত্রে
সাধারণত 0.5 ইঞ্চি খালি রেখে এটা শুরু করতে হবে। এটাকে বলি আমরা হ্যাঙ্গিং ইন্ডেনশন। সাধারণত হচ্ছে যদি একজন লেখকের বা একজন অথরের নাম লিখতে গিয়ে যদি 4-5টি লাইন ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে প্রথম লাইনটি লেখার পর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লাইনগুলো আমরা হচ্ছে 0.5 ইঞ্চি বা ইন্ডেন্ট দিয়ে হচ্ছে লেখা শুরু করি। আর লেখার ক্ষেত্রে লেখকের নামের ক্ষেত্রে প্রথমে নামের শেষের অংশ বসবে, এরপর হচ্ছে এরপর প্রথম এবং শেষে হচ্ছে মাঝের অংশ বসবে। যেমন আমার নাম যদি মোহাম্মদ আব্দুর রব হয়, সেক্ষেত্রে নামের প্রথম অংশ হবে রব এম এ, রব এম এ। তারপরেই হচ্ছে একটি কমা দিতে হবে এবং হচ্ছে কত সালে এই গবেষণা কর্মটি করা হয়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে এবং তারপরেই হচ্ছে গবেষণাপত্রটির নাম লিখতে হবে। এভাবে একটি রেফারেন্স লেখার ক্ষেত্রে যত ধরনের বই, সাময়িকী, জার্নাল এগুলোর সহায়তা নেওয়া হয়েছে, সবগুলো সহায়তার কথাই এই রেফারেন্সের মধ্যে উল্লেখ করতে হবে। কোনোভাবেই কোনো কিছু হচ্ছে লুকানো যাবে না। রেফারেন্সে অবশ্যই আমাদেরকে সব ধরনের সহায়ক গ্রন্থাবলীর আমাদের উল্লেখ থাকতে হবে। আমরা যদি কোনো ইলেকট্রনিক মিডিয়াম বা কোনো ওয়েব মিডিয়ামের সাহায্য নিয়ে থাকি, সেটাও আমাদেরকে এই রেফারেন্সের মধ্যে উল্লেখ করতে হবে। এরপরে আসি হচ্ছে অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্সও একটি নতুন পৃষ্ঠায় লিখতে হবে। অবশ্যই সেটি হচ্ছে পৃষ্ঠার মাঝামাঝি লিখতে হবে। তো যদি একাধিক অ্যাপেন্ডিক্স থাকে তাহলে হচ্ছে অ্যাপেন্ডিক্স এ বি সি দ্বারা আমরা নির্দিষ্ট করে দিতে পারি। সাধারণত হচ্ছে মুদ্রিত বা যে বিষয়গুলো ছাপা হয় সেই বিষয়গুলোই অ্যাপেন্ডিক্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এই অ্যাপেন্ডিক্সের মধ্যে যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকে সেগুলোর মধ্যে রয়েছে উদ্দীপক সামগ্রী, যন্ত্রপাতির বিবরণ, ডাটা অ্যানালাইসিস সংক্রান্ত আর্টিকেলস, পারীক্ষ, উপপারীক্ষদের বর্ণনা সংক্রান্ত তথ্য, বিভিন্ন বিষয়ের অনুমতিপত্র এবং প্রশ্নপত্রের সংযুক্তি। অর্থাৎ একটি গবেষণা কর্ম সম্পাদন করতে গিয়ে প্রথমে যে বিষয়গুলো, যে ম্যাটেরিয়ালসগুলো বা যে অ্যাপারেটাসগুলো আমরা ব্যবহার করেছি, এই সবগুলো ম্যাটেরিয়ালস এবং অ্যাপারেটাসের এখানে হচ্ছে সংযুক্ত করতে হবে। তো এই গেল আমাদের হচ্ছে রিসার্চ রাইটিং বা রিপোর্ট রাইটিং। তাহলে আমরা দেখলাম যে একটা রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয়, রিপোর্ট রাইটিংয়ের কয়টি বিষয়, আমাদের অ্যাপেন্ডিক্স কিভাবে লিখতে হয়। আশা করি এই ক্লাসটি তোমাদের সবার পছন্দ হবে। সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।